গুড ইভিনিং। আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি। আজকে হানা টেলসে তোমাদের সকলকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই আমার লাইভে। কিছুক্ষণের মধ্যেই আমি আমার গল্প শুরু করব। তার আগে আমি দেখিনি যে আমার সাউন্ড এবং পিকচার ক্লিয়ার আছে কিনা। জানাই, ওয়েলকাম জানাই আমার লাইভে। পিকচার ওকে, নাইস। আমি একটু সময় নষ্ট করব না, কারণ ইন্টারনেট আমাকে সাথ দেয় না, ওয়েদার সাথ দেয় না, কারেন্ট সাথ দেয় না। তাই তোমরা যারা যারা পরে জয়েন করবে তারা পরে লাইভটা দেখে নিও। এখন থেকেই স্লো কানেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখানো। আমি কিন্তু গল্পটা শুরু করে দিই। আমার আজকের ওয়েদার দেখে, মানে বেশ কয়েকদিনের ওয়েদারে এইরকম বৃষ্টি দেখে মনে হলো একটা বৃষ্টির দিনের গল্প আমাকে একসময় একজন শেয়ার করেছিল, যার সঙ্গে এখন আমাদের লিটারেলি কোনো সম্পর্কই নেই। তাহলে হয়তো ডিটেলিংয়ে গল্পটা তোমাদেরকে আমি বলতে পারতাম, তবে যেটুকু শুনেছি ওর কাছে বারবার, কারণ প্রত্যেকে তো ফিল করতে পারে না, প্রত্যেকে কিন্তু ফিল করতে পারে না। ও ফিল করতে পারতো সেটা আমি জানি। হ্যালো নন্দিতা। তো প্রত্যেকে ফিল করতে পারে না, সেই কারণে ওর কাছ থেকে যে কথাগুলো শুনেছি সেই গল্পটাই আমি তোমাদেরকে বলছি। আমার পিকচার এবং সাউন্ড উভয় ক্লিয়ার আছে কিনা জানাও, এবং নন্দিতাকে দেখে আমার সকালের যে আমাদের যে কনভারসেশন অ্যাবাউট লাইভ, মানে লাইভটা কি করে ভালো করব, লাইভে কি টপিক নিয়ে আলোচনা করা যাবে, কোন টপিকটা, কোন গল্পটা, আমি ওকে 3-4টে গল্প বলছিলাম যে কোন গল্পটা বলা যায় বলো তো। ও আমাকে সাজেস্ট করছিল যে এই ধরনের কিছু গল্প বলা যায়, কিন্তু আমি ঠিক এই ধরনের গল্প বললাম না। সেই টপিকটা না মনে পড়ে গেল নন্দিতা। যাই হোক, মানে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন, যেটা আমার জীবনে ভীষণ সবসময় কাজে লাগে আর কি। যাই হোক, আমি গল্পটা শুরু করি। বৃষ্টির দিন, চরম বৃষ্টি, বিকেলবেলা থেকেই আকাশটা বেশ মেঘ করে উঠেছে, এবং যে গল্পটা বলেছে তার মামার বাড়ির দেশের গল্প। এটা আমতলা বলে একটা জায়গা আছে এখানে, ওই সাইডের গল্প। তো আমতলা থেকেও যেতে হয় একটা গ্রাম। তখন বেশ গ্রাম ছিল জায়গাটা, আরও গ্রাম ছিল, এবং তার মামার সাথেই অভিজ্ঞতাটা হয়েছিল। তো সে আমাকে গল্পটা করেছিল, তার মামাকে গল্পটা এইটা তাকে শেয়ার করেছিল। ভীষণ বিকেল থেকে মেঘের ঘন ঘটা, সেম রিয়াকশন। তো মানে সেম হিয়ার। তো ভীষণ মেঘের ঘন ঘটা, আকাশে সাদা সাদা মেঘ, প্রচণ্ড গরমের দাবদাহের পর প্রত্যেকে আশায় আকাশের দিকে তাকিয়ে আছে। এই বুঝি, এই বুঝি, এই বুঝি সে আসলো, কে? বৃষ্টি। এবং যথারীতি হ্যাঁ, একদম এইরকম পরিস্থিতিতে এই গল্পটা খুব ভালো লাগে, যে বাইরে বাজ পড়ছে। আর সেদিনও ঠিক বৃষ্টির সঙ্গে বাজ পড়ছিল, তবে সন্ধেবেলায়। এবং বৃষ্টি আসছে দেখে, বৃষ্টি ঝিপঝিপ করে পড়ছে দেখে তার মামার একটা নাম ধরেনি, বিকাশ। তার মন আর টিকলো না বাড়িতে। সে বলল দূর, বাড়িতে বসতে কি হবে, চায়ের দোকানে বসে একটু গল্প করি বন্ধুদের সঙ্গে। এবং আরও বন্ধুদেরকে ডেকে নিল, রমেন, সুরেশ, এদেরকে ডেকে নিল, এবং ওরা বেশ 3জন মিলে বসে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। চা খাবে বলে গেছে, এবং সেখানে চায়ের সঙ্গে জমাটি আড্ডা। চায়ের দোকানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে খুব ভালো করে ফোটানো হয়। আমরা এইটুকু চায়ের দাম 10 টাকা কেন বলি ঠিকই, কিন্তু ওদের যে পরিমাণ জ্বালানি খরচ হয়, মানে ওই দুধটা এত ভালো ফোটানো হয় যেখানে কোনো রকম চিনি ছাড়াই তার টেস্ট আলাদা হয়, একটা অদ্ভুত ধরনের চা। সেই চা একদম ফেনা ফেনা চা, ঘন দুধের চা হচ্ছে, এদিকে প্রচণ্ড বৃষ্টির তোড়ও বাড়ছে, বেশ বেগ বাড়ছে হাওয়ার। এইরকম পরিবেশে 3জন বসে চুটিয়ে আড্ডা মারছে, আর বলছে হলো কি কাকা, কতক্ষণ দেরি হবে, চা যে হচ্ছেই না। বৃষ্টিতে আমরা রীতিমতো ছাঁট গায়ে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে।
এখন থেকে যদি চায়ের কাপ শুরু না করো তাহলে 10 কাপ চা শেষ করবো কি করে? এবার দোকান নিয়েও মনে করছে যে যদি সত্যি সত্যি এখন থেকে চায়ের কাপটা শুরু করি দেওয়া, তাহলে আমার বিক্রিটা ভালোই হবে, কিন্তু চাটা মনোমতো হচ্ছে না যে ওদেরকে দেওয়ার মতন। ঠিক এরকম সময় নানা রকম গল্প বলছে, নানা রকম কথাও হচ্ছে। কথা হতে হতে ওরা একজন বলেছে যে একজন মানে ওই দোকানদারকে কিছুক্ষণ পর বলেছে যে এইরকম দিনে চায়ের সঙ্গে কি ভালো লাগে বলো তো? বলছে হ্যাঁ, আসলে এই সময় চায়ের সঙ্গে সিঙ্গারা ফিঙ্গারাগুলো বেশ ভালো লাগে। সিঙ্গারা তো আমার দোকানে তো কেক আছে, বিস্কুট আছে, এগুলো খাও বাবা, আমি তো সিঙ্গারা ফিঙ্গারা কিছু রাখি না, ভাজাভুজির দোকান তো এখান থেকে অনেকটা দূরে। আর সে দোকানটা আজকে ঝাঁপি খুলেছে কিনা তাও জানি না, কারণ দোকানটা এমন কিছু শক্তপোক্ত নয়। তাই বৃষ্টির দিনে দোকানটার আদৌ অবস্থা কীরকম জানি না, কারণ আজকে যেরকম ঝড়ের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে, মনে হয় না দোকানটা খুলবে। তো ছোট্ট গ্রাম তো, বিক্রিও বেশি নয়। তা বলছে না, ভুল বললে, তোমার দোকানে যা আছে সেটা তো আমরা খাবোই, কিন্তু এই দোকানে চায়ের সঙ্গে টায়ের সঙ্গে আর একটা জিনিস কিন্তু খুব দরকার এই বৃষ্টির দিনে, যেটা এই মুহূর্তে নন্দিতা মানে এক্সপিরিয়েন্স করছে। কি না, বাইরে বাজ পড়ছে আর ঘরে বসে ভূতের গল্প। ওরাও ঠিক সেদিন সেটাই চেয়েছিল, যে বাইরে বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, গরম গরম চা ফুটছে একদম প্যানে, কতক্ষণে নামিয়ে সেটাকে ছাঁকবে সেই অপেক্ষায়। ততক্ষণে বেশ অনেকগুলো প্রজাপতি বিস্কুট খাওয়া হয়ে গেছে। হ্যালো শ্রীপর্ণা। তো অনেকগুলো চায়ের খাওয়া হয়ে গেছে এবং রীতিমতো ওয়েট করা হচ্ছে যে কতক্ষণে। আজকেই ভাবছিলাম তোমার একটা নেক পিস পরে রিভিউ দেব, কারণ আমার একটু পর একটা নেমন্তন্ন আছে। তো অনেকগুলো প্রজাপতি বিস্কুট ভাগ হয়ে গেছে। তো ওরা বলছে না, আমি ও চা তোমারও ফুটছে, তাহলে বোঝো কিরকম মিল। আসলে তোমার সঙ্গে আমার একটা অদ্ভুত কানেকশন, জানি না কোন জন্মের। তো ও বলছে যে একটা ভূতের গল্প। আচ্ছা কাকা, তুমি যে এত দিনের মানে অভিজ্ঞতা সম্পন্ন লোক, এত বছর ধরে এখানে দোকানদারি করছো আমাদের জন্মের আগে থেকে, তোমার কোনো ভূতের গল্প স্টকে নাই? তোমাদের কিছু নেই? মানে ওকে টেম্পটেড করছে। আরে বলছে আরে দাঁড়াও গো, আমি সানাসিটা ঠিক মতো ধরি, চা যে পড়ে যাবে হাত থেকে তোমাদের উৎপাতে। তা ও যত রেগে যাচ্ছে, এই ইয়াং ছেলেগুলো, মানে যে বলেছিল তার মামা, তখন তারা ইয়াং, তত বেশি তারা তোকে বলছে আরে গল্পটা বলো, চা তো তুমি করতেই পারছো না, আজ তো তোমার গতি আরো ধীরে হয়ে গেছে। তো চায়ের সঙ্গে প্রজাপতি বিস্কুটের সঙ্গে ভূতের গল্প না হলে কি হয়? অনেকবার বলার পর ওই চা কাকা, মানে চা কাকাই নাম দিচ্ছে, চা কাকা দোকানে অনেকগুলো ভূতের গল্প, মানে ওর যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো মাঝে মাঝে মানে বলছে যে এগুলো হয়েছে, এগুলো হয়েছে, ওগুলো হয়েছে, এগুলো হয়েছে, বলছে বলছে না না না, এইসব এই টুকটাক গল্পে না আমাদের একটুও ভয় লাগছে না। ততক্ষণে কিন্তু চায়ের ভাঁড়ে ওদের এক চুমুক করে দেওয়া হয়ে গেছে, কারণ অলরেডি ওদের হাতে ভাঁড় চলে এসছে, সঙ্গে আবার আরেকটা রাউন্ড বিস্কুটও চলছে। বলছি এইসব গল্প না একদম ভাল লাগছে না, আমাদেরকে এমন গল্প বলবে যে গল্পটা আমাদের বাড়ি ফেরার সময় গায়ে কাঁটা দেবে, ভয় পাবো। আর তুমি যদি এরকম গল্প না বলতে পারো, আমরা কিন্তু আর তোমার দোকানে, বিশেষ করে এরকম বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে, যেদিন খুব ঝড় বৃষ্টি হবে, যেদিন চারদিকে বাজ পড়বে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, বৃষ্টির ছাঁটে যতই আমরা নিজেদেরকে আড়াল করার চেষ্টা করি না কেন, কারণ কালকে আমার মেলায় গিয়ে হয়েছিল, নিজেকে যতই আড়াল করার চেষ্টা করি না কেন, আমি এবং আমার ছোট ছেলে ভিজে গেছিলাম। তো ভিজে যাচ্ছি, সেই মুহূর্তে একটু গরম গল্প না হলে হয়? যখন এরকম ধরনের কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে, তখন চাও খাওয়া হচ্ছে, বিস্কুটও খাওয়া হচ্ছে, আর এক রাউন্ড চা খাবে, সেটার জন্য চা বসিয়ে দেওয়া হয়েছে। ওরা হঠাৎ করে লক্ষ্যই করেনি যে একজন কেউ এসে দোকানে একটা গাছের নিচে দাঁড়িয়েছে। তো ওরা বলেছে, ও কাকা, আরে ঝড় বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়াতে হয় না জানো না, বাজ পড়ে, তাই বলেছে। কোনো রিয়াকশন নেই, এবং তার গোটা মুখ কিরম চাদর দিয়ে ঢাকা, তাকে ভালো বোঝাও যাচ্ছে না। এবং যে মামার কথা বলছি, যার মামা গল্পটা করেছে, সেই মামাটা বলছে
তার চোখের কোনো সেই সময় এমন কিছু পাওয়ার প্রবলেম হয়নি, অর্থাৎ চশমা ছিল না, কিন্তু সেই লোকটাকে যেন কেমন ঝাপসা ঝাপসা লাগছে। এটা পরবর্তীকালে ওরা জেনেছিল, ওদের চারজনেরই কিন্তু সেম জিনিসটাই মনে হয়েছে, ভীষণ একটা প্রবলেম হচ্ছে, মানে একটা কেমন যেন একটা গ্লুমি গ্লুমি লাগছে, একটা কেমন যেন একটা হেজি হেজি ব্যাপারটা আসছে। ওরা সবাই মনে করেছে হয়তো তো তো ওরা মনে করছে যে कुछ कुछ होता है क्या, कुछ कुछ हो रहा है, छोड़ो। मैं समझ गया आपका इशारा। তো ওই দোকানি তোমার পুরো হ্যাপি। তো দোকানি পুরো আর কি, মানে গল্পটা যে তুমি মন দিয়ে বলতে দেবে না সেটা আমি জানি, আমি পুরো গল্পের দিকে কনসেন্ট্রেট করছি, আর এ শুধু বদমাইশি বুদ্ধি চলছে। তো দোকানদার তখন বলেছে যে হ্যাঁ, আপনি এরকম রোদে দাঁড়াবেন না, দরকার হলে আপনি আমার দোকানে এসে দাঁড়ান, আমাদের দোকানে এসে অনায়াসে আপনি দাঁড়াতে পারেন, কারণ দোকানে এই গাছের তলায় বৃষ্টিতে দাঁড়িয়ে না, আসুন এখানে, তাই বলেছে। কিন্তু কোনো রেসপন্স ওখান থেকে নেই, শুধু চাদরটা এরম করে মুড়ি দিয়ে বসে আছে। তো তো ওই বলে মানে সরি বলে চলে গেল বলছি। তারপরে ও ওরা তো কোনো রেসপন্স করছে না, তা ওরা না হেজি হেজি একটা ভাব। আর তখন ওরা কিন্তু ওকে পোক করে যাচ্ছে যে ভূতের গল্প বলো, ভূতের গল্প করো, নিজেদের মতো নানা রকম। ওর সঙ্গে কি হয়েছিল, ওর সঙ্গে কি হয়েছিল, ওদের কাকার বাড়িতে কি এক্সপিরিয়েন্স হয়েছিল, ওদের গ্রামের বাড়িতে কি এক্সপিরিয়েন্স হয়েছিল, বিভিন্ন রকম গল্প। হয়তো সেই গল্পগুলো রিপিটেডলি ওরা বলছে, মানে সেগুলো গল্পগুলো হয়তো আগেও বলেছে, সেটা রিপিট হচ্ছে, এরকমও হতে পারে। তখন এই লোকটা না আস্তে আস্তে এগিয়ে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওরা একটা জিনিস পরে মনে করেছিল যে লোকটা যে এগিয়ে এলো, অত বৃষ্টি পড়ছে, কিন্তু লোকটার গায়ে কিন্তু কোনো বৃষ্টির ছাঁট সেই অর্থে তখনও কিন্তু লাগেনি। লোকটা এসে দোকানের ধারে চুপ করে দাঁড়ালো, যেখানে আগুনটা সদ্য নেভানো হয়েছে, কোনো আলো তেমন নেই, আলো আধারি একটা আর কি। তো টিমটিমে একটা আলো জ্বলছে, ওটা ব্যাটারি লাইট, কারেন্ট নেই, যেহেতু বৃষ্টি পড়ছে বলে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, টিম টিম করছে একটা আলো। তো সেইখানে এসে দাঁড়িয়ে আছে। এইবার তখন চাটা খাওয়ার পর তখন দেখছে হালকা করে বৃষ্টিটা ধরেছে এবং আরও মেঘ গর্জন করছে। তখন এরা বলেছে চারজন, দেখো দেখ রে, বৃষ্টিটা কিন্তু এবার কমলো, এবার কিন্তু অনেক ঠাট্টা ফাজলামো হলো, এবার কিন্তু যদি আমরা বাড়ি না যাই, আবার কিন্তু আমাদের কারোর কাছে কোনো ছাতা নেই, এবার কিন্তু বৃষ্টি আরও বেশি আসবে, কাজে চলো চা ফা খাওয়া হলো, আড্ডা ফাড্ডা মারা হলো, খুব চ্যাংড়ামো হলো, কাকা কিছু মনে করো না, তোমাকে হয়তো আমরা পিছিয়ে অনেক লাগলাম, তো আমরা বাড়ি যাই বলে ওরা আস্তে আস্তে উঠেছে, ঝাড়াঝুড়ি দিয়ে যেমন ওঠে আর কি, রুমাল দিয়ে রুমালটা দিয়ে মুখটুক মুছেছে, একটু কেউ জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছে, অনেকে সব তাকে চা খাওয়ার পর, গ্রামের অনেকেই দেখেছি চা খাওয়ার পরও হাতটা ধোয়, কারণ অনেকে মনে করে, এখনও গ্রামের দিকে এই বিশ্বাসটা আছে যে ঈশ্বর সর্বত্র। চা খাওয়াটাও আমি এটো করে খেলাম কাপে, এটা শহরের লোকেরা বুঝবে না, তারা চা খাওয়ার পরও কিন্তু হাতটা ধোয়। তো এরকম করার পর ওরা রুমাল টুমাল দিয়ে মুখটুক মুছে ওরা যথারীতি সাইকেল ফাইকেল নিয়ে ওরা আস্তে আস্তে রওনা দিয়েছে, কারণ খুব কাদা তো, সাইকেল করে একদম তাড়াতাড়ি যাওয়া যাবে না, এবং চারজন পাশাপাশি যাচ্ছে, এবং হঠাৎ করে দেখছে মানে কিছু একটা ওদের সঙ্গে আসছে। ওরা মুহূর্তের মধ্যে থমকে গেছে, যে ওদের সঙ্গে তো আর কেউ ছিল না, ওরা চারজনাই ছিল। তাকিয়ে দেখছে যে ওই লোকটা, যে লোকটা খুব সাসপিসিয়াস মনে হয়েছিল, ওই গাছের তলায় দাঁড়িয়েছিল একটা চাদর মুড়ি দিয়ে, যে কিনা এক কাপ চাও খেলো না, কিছু কথাও বললো না, কিছুই না, সেই লোকটাই ওদের সঙ্গে রওনা হয়েছে। এবং সেটা দেখলো ওরা বিদ্যুতের আলোয়, কারণ রাস্তায় কিন্তু কোনো আলো জ্বলছে না, আমি আগে থেকেই বলে দিয়েছি যে কারেন্ট অফ, তাই কোনো রকম কারেন্ট লাইট জ্বলছিল না রাস্তায়, একদম অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে আন্দাজে, যেহেতু চেনা রাস্তা সেহেতু কোথায় পা ফেলবো কোথায় পা ফেলবো না মোটামুটি আইডিয়া এদের একটা আছে। তো ওইভাবেই যাচ্ছে। তো যেতে যেতে ওরা মুখে তাকিয়েছে, তখন বলছে, তোমরা ভূতের গল্প শুনতে চাও? তখন ওরা বলছে, কে কে, তাকিয়ে বলছে,
হ্যাঁ, কেন কেন বলুন তো? তো বললো আজকে তোমাদের হয়তো এমন গল্পই শুনবে তোমরা, বা মানে অভিজ্ঞতা করবে, এরকম একটা কিছু কথা বলেছে। আমি বললাম না সেই ভদ্রলোকের সঙ্গে আজকে আমার যোগাযোগ নেই, তাহলে আমি আরও বেশি ডিটেলিংয়ে বলতে পারতাম যে ব্যাপারটা কি বলেছিল। তোমরা আজকে একটা এমনই অভিজ্ঞতা করবে যেটা তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। আর এইসব ব্যাপার নিয়ে ঠাট্টা করো না, কারণ কেউ কি পৃথিবী ছেড়ে যেতে চায়? এই বলেছে, এইটুকু খুব গুরুগম্ভীর গলায় বলেছে। তো ওদের না জিনিসটা খুব অদ্ভুত লেগেছে যে কি রে বাবা, এ আবার কে যে এরকম করে হঠাৎ করে কথাটা বললো, ওদের খারাপ অদ্ভুত লেগেছে। দিয়ে ওরা এরকম করে তার কি একটা উত্তর দিতে যাবে, ওরা দেখছে যে সামনে কেউ নেই, কেউ সামনে নেই, কিন্তু পিছনে কেউ নেই, অথচ সামনের দিকে একটা অসম্ভব একটা ভিড়, কিছু লোকের ভিড় ওই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে। তখন ওরা আর ওদিকে না তাকিয়ে ওরা সামনের দিকে এগিয়ে বলছে, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? তখন বলছে, আর বলো না, এই বৃষ্টির দিনে একজন বাইকে করে যাচ্ছিল, তো একজন বয়স্ক মানুষ যাচ্ছিল, তাকে এমন করে ধাক্কা মেরেছে, বোধহয় অসুস্থ ছিল লোকটা, মরা পড়ে আছে, কিন্তু ওই লোকটাকে ধরা গেল না যে মোটরসাইকেল করে চলে গেছে। পুলিশে খবর দেওয়া হয়েছে, তো পুলিশ বোধহয় আসছে। তো ওরা ভিড় ঠেলে কৌতূহল বশত যে কার কি হয়েছে, কিভাবে পড়ে আছে, কে মারা গেল, কত বছর বয়স, এরকম কৌতূহল বশত ওরা ভিড় ঠেলে যখন এগিয়ে গিয়ে দেখেছে, যখন প্রথম একজন দেখেছে, ওদের মধ্যে সুরেশ বলে যে সে দেখেছে, সে রীতিমতো আর্তনাদ করে উঠেছে। এবং সুরেশের আর্তনাদে আর বাকি তিনজনেরা বলছে, কি দেখছি, ও কি দেখবি, অ্যাক্সিডেন্ট দেখিস না, একজন বলছে দেখিস না, একজন বলছে দেখবো। ওরা আর বুঝতে পারেনি যে কেন চিৎকার করছে। তো ওরা সামনে গিয়ে দেখছে যে যে ভদ্রলোককে ওরা দোকানে দেখছিল গাছের তলায় দাঁড়িয়ে থাকতে, যাকে একটা হেজি একটা গ্লুমি গ্লুমি লাগছিল, এবং যার কোনো রেসপন্স ছিল না, যে গাছের তলা থেকে শত বলা সত্ত্বেও ওই শেডে এসে দাঁড়ায়নি এবং তাদের পিছু ধাওয়া করেছিল এবং বলেছিল এমনই অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতা তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। ভূতের গল্প শুনতে চাইছিলে তো? সেই লোকটারই দেহ পড়ে আছে, এবং এই অভিজ্ঞতাটা ওদের জীবনে এমনভাবে প্রভাব ফেলেছিল। ওদের মামার বয়স এখন অনেক, 4 বন্ধুর মধ্যে 4 বন্ধুই বেঁচে আছে সম্ভবত, কারণ যখন আমাকে গল্পটা করেছিল তখন 4 বন্ধুই বেঁচে ছিল। কিন্তু ওরা জীবনে কখনো ঝড় বৃষ্টির দিনে সন্ধেবেলার আড্ডা, অমাবস্যার রাত্রি, চায়ের দোকানে আড্ডা মারা, ভূতের গল্প শুনতে চাওয়া, বা কোনো নতুন এক্সপিরিয়েন্সের করতে চাওয়া, এগুলো তো দূরের কথা, ভূতের নাম পর্যন্ত মুখে আনতো না। ওদের এমন একটা বিভীষিকা তৈরি হয়েছিল, এবং ওরা ড্যাম শিওর যে ওই লোকটাকেই ওরা দেখেছিল। এখন লোকটার মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল, এই নয় যে লোকটার ফুল ফেস দেখা যাচ্ছিল। কতগুলো কনফিউশন তৈরি হয়েছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, সেহেতু ওরা যে ভিশনটা সেটা যে ক্লিয়ার ছিল তা নয়, কারণ বৃষ্টির মধ্যে দিয়ে যখন আমরা একটা লোককে দেখি, অচেনা লোককে, তখন কিন্তু লোকটাকে আমরা ঠিক পুরোপুরি ভালোভাবে দেখতে পাই না। দ্বিতীয়ত তার মুখ যদি চাদর দিয়ে ঢাকা থাকে, তাকে আমরা আরোই ভালোভাবে দেখতে পাই না। কিন্তু তবু যখন পিছনে সে ওদের সঙ্গে আসছিল, তখন অনেকটাই কাছ থেকে ওরা দেখেছে, এবং ওই লোকটার পোশাক এবং এই লোকটার যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার পোশাক অলমোস্ট সেম টু সেম। যে হাইট মোটামুটি দেখেছিল সেই হাইটই, আর মোটামুটি চেহারাটার মধ্যে কোনো পার্থক্য ছিল না। এবং ওই লোকটাকে কিন্তু ওরা পিছিয়ে তাকিয়ে দেখতে পায়নি, এবং তখনই সামনে কিন্তু ওই ডেড বডিকে দেখেছিল, যাকে কোনো একটা অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী মানে রাশ ড্রাইভের জন্য মরতে হয়েছিল, প্রাণ দিতে হয়েছিল। এবং পরে সেটা ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই সেই মোটরসাইকেলওয়ালাকে ধরা হয়েছিল, আমি জানি না, অত ডিটেলসে জানি না। তবে এই অভিজ্ঞতাটা
ওদের সেদিন বৃষ্টির দিনের যে ঠান্ডা পড়েছিল, যে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যে শিশির একটা আবহাওয়া ছিল, ওদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। এবং 4 বন্ধুই যখন একসঙ্গে এক্সপিরিয়েন্সটা করেছিল, সেখানে কোনো রকম ওদের মন, মস্তিষ্ক, চোখের ভুল হওয়ার কথা নয়। কাজেই এই ঘটনাটা ওদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছিল এবং 4 জনেই এই গল্পটা তাদের আত্মীয়দের কাছে করতো এবং বিভিন্ন জায়গায় করতো। এবং এই ছেলেটা যখন আমাকে গল্পটা করেছিল, সেও কিন্তু আমাকে যতবার বলেছে, আমাকে 3-4 বার হয়তো গল্পটা করেছে, কারণ জানতো যে আমি এইসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড। কোনো আগু পিছু লাইন কিন্তু হয়নি, প্রত্যেকটা ঘটনা প্রতিবারই কিন্তু এই ঘটনাটা একই বলেছে। এবং ওই ছেলেটা যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল, ওর মেমোরি খুব শার্প ছিল, ও যা শুনতো সবটাই ঠিকঠাক বলতো। এবং আমাকে এভাবেই বলেছিল যে ওর আর কোনো দিনই আর নতুন এক্সপিরিয়েন্সের করার মতন সাহস ছিল না। এটা ছিল আজকের মোটামুটি, এখন যেমন গরমে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, সেই আবহে একটা গ্রামের চায়ের দোকানে 4টে ইয়াং ছেলের রোমহর্ষক অভিজ্ঞতার গল্প। এটা ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো জানাতে ভুলবে না, কারণ আমি দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস। আমি তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসের প্রতীক্ষায় থাকলাম, কিন্তু আমি যেহেতু কি বলবো, রাজধানীর গতিতে ছুটি, তার একটাই কারণ, ইন্টারনেট সাথ দেয় না, কারেন্ট সাথ দেয় না, মোবাইল ডাটা সাথ দেয় না, এমনকি বৃষ্টি, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যখন তখন আসবে সেটা সাথ দেয় না। একদম পাঠিও আমি দেখে নেব, আমি নেমন্তন্ন থেকে এসে দেখে নেব। আচ্ছা, শ্রীপর্ণা কোনো রকম কমেন্টস তো করছে না, কারণ তোমাকে 2টো ভিডিও পাঠাচ্ছি এখনের খুব দুষ্টুমি হচ্ছে। কিন্তু অবশ্য দুষ্টুমি যেদিন তুমি করবে না, সেদিন আমি ভাববো তোমার হয়ে খুব প্রক্সি দিচ্ছে, কারণ তুমি দুষ্টুমি করবে না এটা হতেই পারে না। পিয়ালি থাকলে সবসময় সিরিয়াস কথা, পিয়ালি থাকলে সবসময় দাদার গল্প। আজকে অনেকে মিস করছি, সোনালিদিকে মিস করছি, ইন্দ্রাণী মাঝে মাঝে লাইভে থাকে, অ্যানাকে মিস করছি, তারপরে আমাদের জয়তীকে মিস করছি, জয়িতাকে মিস করছি, তারপরে আজকে আমাদের সোনালিদিকে মিস করছি, বিশালাক্ষী যে আমার লাইভে থাকেই তাকেও মিস করছি, আমাদের গীতাদিকে মিস করছি লাইভে, পিয়ালি আজকে লাইভে নাই। প্রত্যেকে যখন আমার লাইভটা শুনবে, বা তাপস বলে একজন লাইভ শোনে, অনেকে লাইভ শোনে, যারা লাইভ শুনবে তারা অবশ্যই তাদের কমেন্টসে আমাকে জানিও, রেকর্ডেড যখন দেখবে কেমন লাগলো। আর তোমরা তো অবশ্যই। এবার দ্বিতীয় গল্পে যাচ্ছি। জামাই ষষ্ঠী 1 জুন, সম্ভবত রবিবার পড়েছে, কারণ এই ডেটটা আমার মনে থাকে এই কারণে, কারণ আমার বাড়িতে আমার বরের বউ, বর্তমান স্ত্রী, যে বছরে একদিন সে শাশুড়ি হয়ে যায়। হ্যাঁ, প্রণামটা করে না আমাকে, কিন্তু জামাই হিসাবে না, সরি, মানে জামাইকে যে কর্তব্য শাশুড়ি মা করেন সেদিনটা আমাকে করতে হয়, কারণ আমার মা ফিজিক্যালি আনএবল যে তাদেরকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে মানে ভালো করে খাওয়াবে। আর আমরা একই জায়গায় সবাই থাকি একসঙ্গে, একটা ঘুচুমুচু হয়ে থাকি, সেই কি যেন বলা হয়, যদি হয় সজ্জন তেঁতুল পাতায় 9 জন, তো এরকম করেই থাকি, আমাদের জীবন এরকম। আর আমার মাসি যখন বেঁচে ছিল তখন খুব জামাই ষষ্ঠী নেমন্তন্ন করে খাওয়াতো আমার বাবাকে এবং আমার বরকে, তার আগে আমার দিদা খাওয়াতো, কিন্তু আমার মা কোনোদিনই এসব দায়িত্ব আগে নেয়নি, এবং এখন তো মা সত্যি অক্ষম, তাই আমাকে এই দায়িত্বটা পালন করতে হয়। তাই আমাকে ডেট দেখতে হয় যে জামাই ষষ্ঠীর ডেটটা কবে, এবং এবার রবিবার পড়েছে সম্ভবত, তাই আমার বরের আনন্দের শেষ নেই, কারণ রবিবার ওর একবেলা চেম্বার, ফিরে এসে জমিয়ে জামাই ষষ্ঠীর খাবার খেতে পারবে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন একটা ভীষণ গরম থাকে, পাকা আম, লিচু,
সব কিছু ফল যেমন তখন পাওয়া যায়, তখন দরদর করে ঘামতে ঘামতে জামাইদের খেতেও হয়। খুব রেয়ারলি দেখেছি জামাই ষষ্ঠীর দিন আবহাওয়া বৃষ্টি ভেজা থাকছে যেখানে জামাইরা চব্বুচস্য খেতে পাবে, একদম কবজি ডুবিয়ে, তাও খায় সঙ্গে একটা ইনো। তো যাই হোক, আমি ভেবেছি আমি খাবার টাবার দেওয়ার পরে একটা পাতের কাছেই একটা ইনো রেখে দেবো, ওটাও জরুরি আর কি। তুমি দায়িত্ব নিয়ে কালকে রওনা দাও। আমার মাকে কে দেখবে? তোমার দাদাকে বলাতে তোমার দাদাই অফারটা একদম হাসি মুখে নিয়েছিল। ওয়েট, আমার মাকে কে দেখবে? আমার তো যেতে ইচ্ছা করছে, তুমি তো জানোই আমার একদিনের জন্য যেতে ইচ্ছা করছে, কারণ আমার কেন জানি না এবার যেতে ইচ্ছা করছে। এতদিন করেনি কিন্তু এবার করছে, কারণ সবার সঙ্গে মোটামুটি দেখা হয়েছে, তবে শ্রীপর্ণার সঙ্গে দেখা হয়নি আমার, অদ্ভুতভাবে বাঁধা পড়ে গেছে। তোমার সঙ্গে তো দেখা হয়নি, শ্রীপর্ণার সঙ্গে তাও কথা খুব কম হয়, যেদিন হয় সেদিন অনেকক্ষণ হয়, আর তোমার সঙ্গে কথা আমার রোজকার। দ্বিতীয় গল্পটা হচ্ছে, জামাই ষষ্ঠীর দিন কোনো একটা জামাই সারাদিন খাবার খাওয়ার পর শাশুড়িকে বলে যে আজকে আমি কিন্তু আপনাদের এখানে থাকতে পারবো না। তা বলে কেন বাবা? তা বলে যে সেটাও কিন্তু গ্রামেরই গল্প। এটা আমার শ্বশুরের আমলের গল্প, তখন স্কুটার চড়তো লোকে। তো বলেছে যে না, মানে আজকে আমার খুড়তুতো বোনকে দেখতে আসবে, এবং খুড়তুতো বোনের তো কোনো দাদা নেই বাড়িতে, আমাকে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তা বলো আজকের দিনেই বললে কেন? তো বললো না, ওদের আজকের দিনটা ওরা বেছে নিয়েছে, আমার তো কিছু করার নেই। তো মাকে নিয়ে যাব? মাকে নিয়ে যাওয়ার মতো মা শরীরের অবস্থা নেই। তুমি যে বললে এটাই অনেকটা, তুমি যে গোল্ডি মাইকে বলেছ এটাও অনেকটা, মনে রাখবো, মনে থাকবে। তো না, সত্যিই যেতে ইচ্ছা করছে, বিলিভ মি। আমি না একটু একটা দিন অন্তত খুব প্রাণ খুলে, আমার হাসি খুব দরকার, এবং সেটা লাইভ, মানে সামনে একদম ফেস টু ফেস, আর ফোন নয়, অনেক হলো। তো যাই হোক, শাশুড়ি এবং বউয়ের মুখটা একটু ছোট হয়ে গেছে, শ্বশুরেরও মন খারাপ, কিন্তু জামাইকে যেতেই হবে, কারণ তার খুড়তুতো বোন তাকে দেখতে আসবে, এবং শ্বশুর বাড়িতে রীতিমতো এটা মন খারাপ হয়ে গেল যে রাত্রিবেলার যে খাবারটা, জমকালো খাবার, সেটা তো খেতে পারবে না। শুধু তো জামাইকে দিনের বেলায় আপ্যায়ন করা হয়, সকালে জলখাবার দেওয়া হয়, দুপুরে খাবার দেওয়া হয়, তা নয়, রাতেও একটা জমিয়ে খাবার খাওয়া হয়। এবং মেয়েরা সেদিন তো ষষ্ঠী করে, মেয়েরা খেতে পারে না, যতদিন বাচ্চা না হয় ততদিন পর্যন্ত মেয়েরা জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে খেতে পারে, বাচ্চা হওয়ার পর তো সেদিন ষষ্ঠী থাকে। তো তো সেই কারণে যাই হোক, জামাইকে বলেছে তাহলে আর কিছু না হোক, তুমি খাবারটা নিয়ে যাবো। না, খাবার আমি নিয়ে যাওয়ার টাইম হবে না, আমার রান্না করে আপনারা দেবেন, ততক্ষণে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তো বলেছে ঠিক আছে, তুমি তাহলে ওই রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তাটা কিন্তু খুব অন্ধকার, এবং রাস্তাটা ভালো না। তো বলছে কিসে ভালো না? চুরি ডাকাতি? আমি চুরি ডাকাতি অত ভয় পাই না। তা বলছে চুরি ডাকাতি না, ওই রাস্তাটা ভালো না, ওই রাস্তাটা দিয়ে যেও না। তো বলছে ওই রাস্তাটা তো শর্টকাট। তা বলছে শর্টকাট হোক, তুমি ওই ঘুরেই যেও। তা বলছে ঠিক আছে। অনেক ছেলে আছে না যে আচ্ছা বলছে বলুক রে বাবা, আমি আমার মতন চলবো, এরকম একটা ব্যাপার থাকে, অ্যাটিটিউড থাকে, সেটা ঠিক আছে। তো বলেছে ঠিক আছে, যাওয়ার সময় অবশ্যই, আগেকার দিনে গ্রামের বাড়িতে একটা খুব ছিল যে সঙ্গে কিছু ফল, মানে শ্বশুর বাড়ির জন্য আর কি, মানে জামাইয়ের বাড়ির জন্য ফল, খাবার সব কিছু দেওয়া, এবং সঙ্গে একটা বড় মাছ, মানে দুটো মাছ বোধহয় দিয়েছে, দিয়ে বলেছে তোমার বাড়িতে গিয়ে তো আজকে অতিথিরা আসবে, তারা থাকবে বলছো, কথা বলবে, তুমি যাও এই দুটো মাছকে নিয়ে গিয়ে তোমার মাকে দাও, রান্না করে ভালো করে খেও, তুমি তো রাত্রিবেলায় খেতে পেলে না। তা বলছে রাত্রিবেলায় মাছ? তা বলছে না না, যে রাস্তাটা দিয়ে যেতে বলছি ওই রাস্তায় কোনো অসুবিধা হবে না, তুমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছ না, ওই রাস্তা দিয়ে গেলে তোমাকে তো সেই কারণেই না করলাম যে ওই রাস্তা দিয়ে যেও না। ও তো মনে মনে ভাবছে তোমরা যতই বলো না কেন আমি তো ওই রাস্তা দিয়েই যাবো, তোমরা যতই না করো না কেন। তো ও এরকম বেশ গুছিয়ে নিতে নিতে, মানে ওরা রাতের ট্রেনে আসবে, তারপরে বোধহয়
ভ্যান ভাড়া করে আসবে, ওদের রাত হয়ে যাবে, সেদিন রাত্রিবেলারও থাকবে, তারপরের দিন কথাবার্তা বলে ওরা আবার বিকেলের দিকে রওনা হয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং ছিল। তো ও যাই হোক, যেহেতু বাড়ির মেইন দাদা জামাই ষষ্ঠী করতে গেছে, তাই ওরা প্ল্যানিংটাই করেছে যে ওরা সন্ধেবেলায় গিয়ে পৌঁছবে, সারাদিন তো ছেলেটাকে পাবে না, তারপর দিন সেদিনটা রেস্ট নেবে, সেদিনটা মোটামুটি আলাপ পরিচয় হবে, তারপর দিন কথাবার্তা বলে ওরা দুপুর নাগাদ দুপুরে খাবার খাইয়ে বেরিয়ে আসবে, এটাই ওদের মধ্যে কথা হয়েছে। ঠিক আছে, তো ওকে হ্যালো অলোক, আমি মানে অলোককে দেখতে পাচ্ছি, আমি যদি খুব ভুল না করে থাকি, কারণ আমি অলোকের নাম দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা ডিপি দেখতে পাচ্ছি ওটা সম্ভবত অলোকের। বহুদিন কিন্তু আমাকে কোনো মেসেজ করো না, কোনো ভয়েস মেসেজ নেই, কত ভয়েস মেসেজ আমাদের ঘন্টার পর ঘন্টা হতো না। যাই হোক, আমার মনে হয় তুমি অলোক আমার, আর তুমি কিন্তু এখনও তোমার সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা ঠিক ধরেছি, ঠিক এই তো শেয়ার করলে না, এটা কিন্তু আমি বলবো। হ্যালো মন্দিরা, অনেকক্ষণ ধরে আমাদের ভয়েস মেসেজ হতো, অনেকক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ করেছো, রিপ্লাই পাইনি, এই অভিযোগটা আমাকে প্লিজ সবাই কেন করছে বলো তো? আমি কি মানে আউট অফ মাই মাইন্ড, মানে একদম হচ্ছি নাকি? কেন? আমি দেখে নেব প্লিজ, একটা অন্তত হাই করে দিও, বা আমি খুঁজে নেবো তোমাকে, তোমার নামই সেভ আছে। তো জামাই তো যথারীতি জামাই ষষ্ঠীর দিনের বেলার খাবারটা খুব ভালো করে খেয়েছে, হজমের ওষুধও হয়তো খেয়েছে, গ্রামে যেমন জোয়ান ফোয়ান দেয়, কিছু একটা খাবার টাবার খেয়েছে, পান টান খাই, এগুলো তো হজমেরই কাজ দেয়। তারপরে অনেক ফল টল নিয়ে বেশ একদম স্কুটারের মধ্যে যতটুকু আটানো যায় আর কি, আর দুটো বড় বড় মাছ, রুই মাছ আর কি, নিয়ে রওনা দিয়েছি। কিন্তু ও খুব ভালো করে জানে, হ্যালো মন্দিরা, খুব ভালো করে জানে যে আজ তুমি বহুদিন পর আমার লাইভে, খুব ভালো করে জানে। হ্যালো গীতাদি, তোমার কথাই বলছিলাম। তো ও খুব ভালো করে জানে যে এরকম ওই রাস্তা দিয়েও যাবে না, সেই রাস্তা দিয়েই যাবে যে রাস্তা দিয়ে শর্টকাট পড়বে, আর কি বিপদ হবে, কি জো হোগা সো দেখা যায়গা, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে একদম ওই রাস্তা দিয়ে রওনা হয়েছে। রাস্তা দিয়ে যতই রওনা হচ্ছে রাস্তাটা এগোচ্ছে, ততই মনে হচ্ছে রাস্তাটা যেন লেন্দি লাগছে, এই রাস্তাটা যেন অনেক। হাই বিউটিফুল, আর তোমাকে আমি কি বলবো, মানে আগেকার মেয়েদের খুব ভালো চুল হলে বলা হতো কেশবতী। আমাদের এখানে একজন আছে এখনকার মেয়ে নন্দিতা, সে তো চুলের সর্বনাশ ঘটিয়ে দিয়েছে, কিন্তু এই সর্বনাশে আবার আরেকজনের সর্বনাশ হয়ে গেছে। আর গীতাদি এরম ভুল করেনি, গীতাদির চুল বেনিটায় সবসময় ছবি হচ্ছে বেনিটা এরকম করে, সব ছবিতেই বেনি এরকম করে, আর আমার মনে হয় কচ করে কেটে আমার চুলের সঙ্গে ওটাকে লাগিয়ে নি। এই দুজনের চুল দেখলে না, তুমিই বলছো রোগা হয়ে গেছিস, কেউ বলছে না জানো, কেউ আমার শরীরের দিকে খেয়াল রাখে না, কেউ আমায় ভালো করে খেতে দেয় না। দ্বিতীয় গল্পটা হচ্ছে যে জামাই, যেটা বলছিলাম, জামাই এবার জামাই ষষ্ঠীর দিন সারাদিন খেয়েছে, কিন্তু রাত্রিবেলা যেহেতু খুড়তো বোনের সম্বন্ধ করতে লোকে আসবে, তাই বাধ্য হয়ে তাকে নেমন্তন্ন বাড়িতে যেতে হয়, সরি বাপের বাড়িতে মানে নিজের বাড়িতে ফিরে যেতে হয় বউকে থ্যাংক ইউ শ্বশুর বাড়িতে রেখে। এবং শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ দুঃখ পায় যে জামাই ষষ্ঠীর দিনটা পুরো খেতেও পারলো না, তাই তাকে এক ঝুড়ি আম, কাঁঠাল, লিচু এগুলো তো দেয়, কাঁঠাল এক একটা, আর তার সঙ্গে প্রচুর জিনিসপত্র মিষ্টি, তার সঙ্গে দুটো কিন্তু রুই মাছ। এবং শ্বশুর এবং শাশুড়ি উভয় কিন্তু বলে যে তুমি কিন্তু ওই রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তাটা শর্টকাট হলো, রাস্তাটা খুবই খারাপ, চোর ডাকাত না অন্য ব্যাপার বুঝবে না। আর জামাই মনে করে তোরা বলছিস বল, আমি শর্টকাট দিয়ে পারবে না। তো যাই হোক, এটা মনে করে সে ওই রাস্তা দিয়ে যায়। কিছুক্ষণ রাস্তা এগোনোর পর তার যেটা মনে হয় সেটা হচ্ছে, কিছুক্ষণ রাস্তা এগোনোর পর তার যেটা মনে হয় যে স্কুটার চালাচ্ছে, স্কুটারের
পিছনটা যেন ভারী হয়ে উঠলো, মানে কেউ যেন পিছনে এসে বসেছে। মনে হওয়াতে ও কেউ পিছনে আছে কিনা, দাঁড়াও, কেউ পিছনে আছে কিনা, কিন্তু দেখে যে না কেউ পিছনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে করুন অবস্থা। তা কেউ পিছনে নেই, আমি জেনারেটরও চালালাম লাইভটা করার জন্য, কেউ নেই, কিন্তু বারবার মনে হচ্ছে গাড়িটা যেন পিছন থেকে ভারী লাগছে। এইবার কিছুক্ষণ পর ওর মনে হতে লাগলো যে ওকে পেটের এখান থেকে কেউ এইভাবে হাতটা এরম করে ধরছে, ঠিক এইভাবে, মানে এইভাবে একদম খুব টাইট করে যদি কেউ পেট ধরে তাহলে যেটা মনে হয় এখানে ঝড় উঠলো, মানে নন্দিতার ঝড় এখানে এসে পৌঁছেছে। যাই হোক, তো এইখানে এমন টাইট করে কেউ ধরেছে। ও তখন বারবার এরকম করে, মানে গাড়ি চালাচ্ছে, নড়তেও পারছে না, কারণ স্কুটার চালাচ্ছে, স্কুটারে তেমন ব্যালেন্স অসুবিধা হচ্ছে, কিন্তু বারবার মনে হচ্ছে কেউ এরকম করে ধরছে ওকে। ও হঠাৎ করে একবার এমনি করে তাকাতে গিয়ে মনে হচ্ছে লোমশ হাত। হঠাৎ করে ওর প্রচণ্ড ভয় হয়ে গেছে যে যে কোনো ওই মানে ভাম টাম জাতীয় জিনিস নাকি, মানে ওই এক ধরনের ভাম জাতীয় প্রাণী পাওয়া যায় যাতে আতপ চালে গায়ে গন্ধ হয়, তারা দেখতে ভীষণ ওই লোমশ হয়। গ্রামে অনেক ধরনের অনেক রকম, আর ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা ভীষণ অন্ধকার, ভীষণ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, শর্টকাট বলে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি নিষেধ সত্ত্বেও, কিন্তু কিছুতেই ও শুনবে না ওদের কথাও যাচ্ছে। তাহলে এই ভাম নয় তো, ও বারবার মনে করছে, কিন্তু একবার মনে হচ্ছে এইখানটা ধরছে, কিন্তু যেই তাকাচ্ছে ও যে হাতটা নেই, একবার মনে হচ্ছে এইখানটাকে ওকে এইভাবে ধরছে, মানে আমরা কি এইভাবে ধরি, কিন্তু মনে হচ্ছে এইভাবে ধরছে। ওটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড, এবং রীতিমতো ওর মনে হচ্ছে কতক্ষণে রাস্তাটা শেষ হবে এবং কেন আমি এলাম এই রাস্তা দিয়ে, কারণ এইরকম কেন। ও কিন্তু একটাবারও মনে করতে পারেনি যে এখানে অলৌকিক কিছু থাকতে পারে। ও এটাকে মনে করছে কোনো একটা ভাম ঠিক ওকে মানে ওর গাড়িতে উঠেছে বা কিছু একটা করেছে। মেঘ ডাকছে, রীতিমতো মেঘের আওয়াজ পাচ্ছি আমি। আর সেদিনও ওই জামাই ষষ্ঠীর দিনও আকাশে কিন্তু রীতিমতো ফ্ল্যাশিং হচ্ছিল এবং রীতিমতো মেঘ গর্জন হচ্ছিল। যাই হোক, তো ওই অবস্থায় মনে করছে কতক্ষণে রাস্তাটা আমি পেরিয়ে যাব, বাবা আমি পারছি না। গুড ইভিনিং। তো কতক্ষণে রাস্তাটা পেরিয়ে আমি যাব, আর পারছিল না। এই করতেই ওর যেটা সব থেকে প্রবলেম মনে হয় সেটা হচ্ছে ওর মনে হয় হেডলাইটে ওই লোমশ হাতটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এইবার যখন হেডলাইটটাও ঢাকা পড়ে যায় ওই জামায়ের, তখন তো রাস্তা দেখতে পাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তখন কিন্তু ওর একটা কথার মাথায় মানে স্ট্রাইক করে, সেটা হচ্ছে হাত যদি দেখতে পাবো কোনো একটা প্রাণী, এতক্ষণ থেকে আমি পেটের কাছে মনে হচ্ছিল কেউ এরকম করে চিপছে, কেউ মনে হচ্ছিল গলার কাছে চিপছে, ও বারবার মনে করছে ভাম হয়তো লাফিয়ে পড়ছে, মানে মানে যেটা মানুষ আর কি নিজের মনকে বোঝানোর জন্য ভাবে, যেটা সম্ভব নয়। কিন্তু পেটের কাছে ধরছে, এখানে ধরছে, তখন তো বডি দেখা যাচ্ছে না, কিন্তু যখন লাইটের কাছে হাতটা দিয়েছে তখন ওর মনে হয়েছে যে লাইটের কাছে যদি হাতটা থাকে তাহলে বডিটা কই। ও কিন্তু বডিটা দেখতে পায়, এবং ওর মুহূর্তের মধ্যে ওর মাথা তখন মানে বনমন করে ঘুরছে যে আমি কি করে এর থেকে নিস্তার পাবো, এবং রীতিমতো ও দিশাহারা, এবং দেখতে পাচ্ছে না রাস্তা। ও তখন এই দিশাহারা হতে হতে একটাই হয়েছে, ওর এই হ্যান্ডেলটা যে বেঁকেছে, মাছটা কোনো কারণে ছিটকে রাস্তায় পড়ে গেছে। আর তখন ওর মাছের ওটা কি পড়লো কি না পড়লো মাছের ব্যাগটা, সেটা ওর তখন বোঝার ক্ষমতা নেই। সত্যি লিটারেলি ওর তখন সেটা খোঁজার ক্ষমতা নেই। কিন্তু ততক্ষণ পর ও কিন্তু মনে হয়েছে কোথাও গিয়ে প্রবলেমটা আর ওকে ফেস করতে হচ্ছে না। তখন অলরেডি ও যথারীতি ও মানে ভয় পেয়ে গেছে, অলরেডি ওর দরদর করে ঘামছে, অলরেডি ওর রাস্তাটা কতক্ষণে শেষ হবে, মনের জোর করে যদি ওখানে না এগোয় তাহলে তো ওখানে তোকে স্টাক হয়ে থাকতে হবে, কোথাও এগোতেই হবে। কিন্তু এই মাছের থলেটা যেই পড়ে গেছে, মানে মাছের যে বাঁধা ছিল, মাছের মুখ থেকে দুটো সুতো দিয়ে বা কিছু দড়ি দিয়ে হবে দুটো মাছ, সেটা কিন্তু পড়ে যাওয়ার পর ওর কিন্তু আর মনে হয়নি, এবং এইভাবেই কোনো রকমের টলমলভাবে চালাতে আস্তে আস্তে ও রাস্তাটা ক্রস করে ও কিন্তু শহর এলাকায় এসে ও গাড়িটা ফেলে ও একটা গাছতলায় এসে এমনি করে বসে পড়ে। এবং ও যখন সবাইকে ব্যাপারটা শেয়ার করে,
তখন একটাই বলে যে আপনি ওই রাস্তা দিয়ে এসছেন কেন, আপনাকে তো শ্বশুরবাড়ি থেকে ঠিকই বলেছিল এটা যতই শর্টকাট হোক, এটা চোর ডাকাতের ভয় না হোক, কিন্তু এই রাস্তাটার অনেক বদনাম আছে। এবং আপনি দুটো মাছ নিয়ে সন্ধেবেলা অন্ধকারে রাত্রিবেলায় আপনি আসছেন, মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসতে হয় না, আপনি জানেন না? মানে অনেক জ্ঞান ফ্যান দিয়েছে, চোখে মুখে প্রথমে জল টল দিয়েছে, কারণ একদম ফেন্ট হয়ে গেছে ও। তো ওকে অনেক জল ফল দেওয়ার পর ও একদম মানে নমস্কার, যে আর জীবনে মাছ নিয়ে অন্তত ফিরবো না, ওই অবস্থায় ওকে একজন স্কুটারে ওকে পিছনে বসিয়ে, ওই স্কুটারটাতেই ওর চেনা লোক ছিল, সে ওকে বাড়িতে, মানে ওরা স্কুটার চালানোর ক্ষমতা নেই, হাত পা রীতিমতো কাঁপছে, ওকে বাড়িতে পৌঁছে দিয়েছে। এবং এই অভিজ্ঞতাটা যখন ওর শ্বশুরবাড়ির লোক শুনেছে, ওকে প্রচণ্ড রকমের বকেছে, তোমাকে আমরা নাই করেছিলাম। আর ও আবার উল্টে বলেছে আপনাদের মাছ দেওয়ার দরকারটা কী ছিল, আপনারা যখন জানেন যে রাত্রিবেলায় মাছ নিয়ে যেতে হয় না। তখন ওরা বলেছে আমি তো জানতাম তোমার মায়ের কাছে কি তুমি দেবে। একদমই তাই, মাছ, গোটা মাছ, গোটা আস্ত মাছ, তো আস্ত মাছ, আস্ত মাছ ওই নাকের কাছে দড়ি বাঁধা আছে। এবং মাছের সঙ্গে, এটা নিয়ে আমি একটা লাইভ করবো, কেন, তার মানে কি ভূত মানে কি সবাই ভেজ ননভেজ খায়? ভূত মানে কি কেউ ননভেজ খায় না? এই ভেজ খায় না? সবাই ননভেজ খায়। হ্যালো গীতাদি। তো ভূত মানে কি সবাই ননভেজ খায়? তা নয়। এই মাছের সঙ্গে ভূতের সম্পর্কটা কি, মানে অশরীরীর সম্পর্কটা কি, কেন মাছ নিয়ে গেলে এইরকম এক্সপিরিয়েন্স একাধিক লোকের মুখে আগেকার দিনে তো শোনাই যেত, কারণ আগেকার দিনে যেহেতু লাইটের অভাব ছিল রাস্তায়, যেহেতু রাস্তায় বন বা জঙ্গল বেশি ছিল, লোকালয় কম ছিল, লোকজন কম যেত, এরকম মাছ নিয়ে যেতে গিয়ে অনেকের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমারই অনেক কিছু জানা আছে এরকম এক্সপিরিয়েন্স, আমার বাবার ছোটোবেলার একটা গল্পও আছে। যাই হোক, ওই জামাই তখন বলেছে হ্যাঁ আমার সত্যি আপনাদের কথা শোনা উচিত ছিল, আপনারা বড় জ্যেষ্ঠ মানুষ, আমি কিন্তু আর জীবনে আপনাদের এরকম, আপনারা যে রাস্তায় বলবেন সেই রাস্তা দিয়ে আসবো। যাই হোক, সেই মাছ তো আর রান্না হলো না, আর সেই মাছ রান্না হওয়ার প্রশ্নও ছিল না। আর বাদ বাকি ফল তো কোনো কিছু খারাপ করেনি, সেগুলো নিয়ে গিয়ে কোনো রকমের বাড়িতে গিয়ে ফেলা হলো। তারপরে সে কাকার বাড়ির হয়তো মেয়ের বাড়ির, কাকার মেয়ের হয়তো সম্বন্ধ করতে লোকজন এসেছিল, কিছু একটা হবে। কিন্তু সেই ঘটনাটা ওকে একটা বিরাট শিক্ষা দিয়েছিল যে কখনো আমিষ জিনিস নিয়ে এরকম সন্ধেবেলায় অচেনা অজানা রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে, যে রাস্তাগুলোর কিছু বদনাম আছে সেই রাস্তা দিয়ে আসতে হয় না। আর একটা কথা বলে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমরা মৃত মানুষের ছবির সামনে বিভিন্ন রকম খাবার রাখি, পছন্দের খাবার, এটা রাখা কি ঠিক? মাঝে মাঝে আমি হানা টেলসে লাইভের শেষে একটা করে এরকম কথা বলবো। আমি আমার মতামত বলছি না, আমি এটা রীতিমতো অনেকের মতামত শুনে রীতিমতো এই সিদ্ধান্তটা বলছি তাদের। আমি কিন্তু নিজস্ব মতামত চাপিয়ে দিচ্ছি না। সিদ্ধান্ত অনুযায়ী এটা ঠিক নয়, কারণ আত্মা কখনোই খাবার খেতে পায় না, খাবার খেতে পারে না, কিন্তু স্মেল পায়। এবং আত্মা একটা এনার্জি, এনার্জিকে স্মেল কিন্তু অ্যাট্রাক্ট করে। যখন তারা একদমই রাখা উচিত না, ঠিকই বলেছো। যেহেতু তুমিও অনেক এক্সপিরিয়েন্স করতে পারো, অনেক কিছু ফিল করতে পারো, কাজে তুমি এই ব্যাপারটা জানবে। সেই কারণে বাইরের চরম ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই কারণে স্মেলটা ওদেরকে খুব কষ্ট দেয়। সত্যি যদি নিজের লোককে আমরা ভালোবাসি, তাহলে সেই খাবারটা বরঞ্চ কোনো গরিবকে দান করে দেব, বা কোনো পশু পাখির মধ্যে খাইয়ে দেবো। শুধু কাককেই যে খাওয়াতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অভুক্ত মানুষ, অভুক্ত পশুকে খাওয়াতেই পারি, যেটা যার খাবার, মানে শুধু তার প্রিয়র খাবার বলে না, পাখির খাবার যেরকম কিছু একটা খাবার তার নাম করে আমি দিয়ে দিলাম, কোনো মানুষকে দিলাম, অভুক্ত মানুষকে। অভুক্ত মানুষকে তো যে কোনো খাবার দেওয়া যায়, তার প্রিয় খাবার দেওয়া যায়, কিন্তু পশু পাখিকে তো মানুষের খাবার সবসময় দেওয়া যায় না, সব খাবার কি দিলাম। কিন্তু ছবির সামনে রাখাটা একেবারেই ঠিক নেই, এটা আত্মার কষ্ট হয়। অনেকগুলো সময় তোমাদের সঙ্গে কাটালাম, কিন্তু মনে হলো মুহূর্তে শেষ হয়ে গেল। যদি মাঝখানে ইন্টারাপশনটা না হতো না, আজকের লাইফটা সত্যি খুব এনজয় করেছি, এটা বলতে পারতাম। একটু ডিস্টারবেন্স হলো, তোমরা একটু মানিয়ে নিও, দুটো লাইফকে অ্যাটাচ করে নিও, এটা আমার হানা টেলসের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট। এবং যারা দেখোনি, প্লিজ সুকল্যাণ, বিশালক্ষী, সোনালিদি,
গীতাদিতা এতক্ষণ সঙ্গে ছিল, যারা দেখোনি আমার এই লাইভ দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে দিও, কারণ মাঝখানে কারেন্ট চলে গেছিলো, আমি জেনারেটার লাইভ করছি। আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, ভালো থেকো, সুখে থেকো। অবলা পশু, অবলা প্রাণী, অভুক্ত মানুষের পাশে থাকার চেষ্টা করো। শুভরাত্রি।